টু ওয়ান্ডারার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি স্বাগতম আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। যার কোনো কাজ নেই, মানে ব্যাক এন্ডের কাজ বা ফ্রন্ট এন্ডে মাঝে মধ্যে একটু এসে নিজে অস্তিত্ব দেখায়। যাই হোক, তো আমরা এখন আজকে কোথায় যাচ্ছি জানো? মানে পৃথিবীর সবথেকে নিকৃষ্টতম পাপটা যদি তুমি করো তাহলে তোমার যে শাস্তি হতে পারে, মানে সাউথ ইস্টার্ন লাইনে ট্রেনে চাপা, সেইটাই আমরা করেছি। তো বাপের ঘোড়া পূর্ণ সাউথ ইস্টার্ন লাইনে আমরা চেপেছি, চলেছি তমলুকে। একাধিক ঐতিহাসিক জায়গা, সতীপীঠ মন্দির, প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন সুন্দর সুন্দর ঘোরার জায়গা, একাধিক জিনিসপত্র আছে। এবার এটা কিন্তু বেশ সব কিছু তোমাদের দেখাবো, ইতিহাস বলবো, গল্প বলবো। এবার যত সম্ভব আমি আজকে কভার করবো, কারণ আমি আবার মানে ট্রেনটায় আমাদের যাওয়ার কথা ছিল প্রায় 11:30টায়। ওখান থেকে বেশ 5-6 ঘন্টায় ভালোভাবে পুরোটা ঘুরে নেওয়া কথা বা পুরো হয়ে যাওয়ার কথা। কিন্তু বললাম, নিকৃষ্টতম পাপ যদি তোমরা করে থাকো তবে তুমি সাউথ ইস্টার্ন লাইনে চেপেছো, যেটা আমি করেছি। তো তারপরে ট্রেন মাত্র 2 ঘন্টার মতো লেট। তারপরে টাইমটা অনেকটা কমে গেল এবং টাইমটা তাদের অসুবিধা হতো না, 4-5 ঘন্টা ঘোরা হয়ে যাওয়া উচিত। কিন্তু সমস্যা হচ্ছে দুপুরবেলা মন্দিরের টাইমিং থাকে, বন্ধ থাকতে পারে। কী হয়েছে আমি তো কন্ডিশন আমরা জানি না, আমি যাইনি এর আগে। ওখানে গিয়ে দেখবো, যা যা হবে সবই হয়তো শেয়ার করবো। যদি কম হয়ে যায়, মানে হয়তো কমপ্লিট যদি না করতে পারে, তাহলে আবার একদিন যেতে হবে। কারণ যা পাপ করেছি জীবনে, তাদের একদিনে সাউথ ইস্টার্ন লাইন পিছনে ছাড়বে না মনে হচ্ছে। যদি করে ফেলতে পারি কমপ্লিট, তাহলে আউটরো আমার মানে ইলেকট্রিফাইং আউটরো দেখতে পাবে, আলাদাই এনার্জাইজ দিয়ে হবে। আর না হলে একটু ঝিমিয়ে করবো, কারণ আমি তো আশা করেছিলাম যে আজকে পুরোটা হয়ে যাবে। দেখা যাক কতটা কী করতে পারি। ফার্স্ট দেখবো, তাহলে ওখানে গিয়ে বেশি কথা বলতে পারবো না। ইতিহাস গল্প সবটাই মন্দির দেখানোর সাথে সাথে তোমাদেরকে হয়তো দিয়ে পরে অবশ্যই বলবো এডিট করার সময়। বাট ওখানে গিয়ে বেশি কথা বলা হবে না, অল্প কিছু বলা হবে। তাই ইন্ট্রোটা ট্রেনেই করে নিলাম। এবার ট্রেন আপাতত আমাদের এদিকে এই যে ছুটে চলেছে, আমি দেখাই যদি একটুখানি, ছুটে চলেছে। কারণ পিছন থেকে অলরেডি এবার মানে ট্রেনটা এত স্লো যাচ্ছিলো, তো পিছন থেকে আমাদের কামরা থেকে সব লোকজন নেমে গিয়ে ট্রেনটাকে ঠেলা শুরু করেছে, যেন ট্রেনটা ছুটছে। আবার তারা হাঁপিয়ে গেলে ট্রেন দাঁড়িয়ে যাবে। তো চলো আপাতত ভিডিওটা শুরু করা যায়। যদি আমার কোনো নাচিন থাকো তো আমি স্বাগত ও অঙ্গিরা। আমরা দেখে ওয়ান্ডারার্স চ্যানেলে তোমরা দেখছো আমাদেরকে, এবং আমরা এখানে মাঝে মধ্যে বিভিন্ন ফেস্টিভ্যাল, দুর্গা পুজো বা বিভিন্ন পুজো, শুধু পুজোই বা বলবো কেন, বিভিন্ন ফেস্টিভ্যাল, হ্যাঁ বিভিন্ন মেলা, কালচারাল প্রোগ্রাম আমরা এগুলো দেখিয়ে থাকি এবং বিভিন্ন ঘোরার জায়গাগুলো এক্সপ্লোর করি। বিভিন্ন নতুন নতুন মন্দির, ঐতিহাসিক মন্দির, সেগুলো এক্সপ্লোর করি। কত তোমাদের কাছে পৌঁছয় বা পৌঁছয় না সেটা আমার দোষ নয়, কারণ কারণ দেখো মানে কী বলতো, সেই ভোটের আগে নেতাদের প্রতিশ্রুতি ভারতীয় ভোটে জিতে যাওয়ার পর প্রতিশ্রুতি রক্ষার মতন ব্যাপার হয়ে যায়। যতটা আমরা মানে শুট নিই ওটা হচ্ছে প্রতিশ্রুতি, আর যতটা পোস্ট হয় সেটা হচ্ছে রক্ষা। তো আমি আবারও বলছি, কোনো পুজো, কোনো ফেস্টিভ্যাল, কোনো মেলা আমাদের ভিডিও দেখে আসবে না কমেন্ট না করে, কনফার্ম না করে। হতে পারে মেলা শেষ হয়ে গেছে, পৌষ মেলা ছিল, পৌষ হয়ে জ্যৈষ্ঠ মাসে, পৌষ মেলা জ্যৈষ্ঠ মাসে পৌষ হতে পারে, তো আসবে না। আমি বলছি আসবে না, আমাদের ভিডিওর টাইমিংয়ের কোনো অথেন্টিসিটি নেই, আসবে না। বাট ওয়ানের ভিডিওগুলো সব অথেন্টিক হবে, তো সেগুলো তোমরা অবশ্যই দেখতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যদি এখন চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। এবার ডাইরেক্টলি তমলুকে নামবো, বা তমলুকে নাম আছে তার আগে শুধু শহীদ মাতঙ্গিনীতে নামবো, তো সেখানে গিয়ে বাকি কথা হচ্ছে। চলো ভিডিওটা শুরু করা যাক। আর গুড মর্নিং নেই, গুড আফটারনুন হয়ে যাচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত তমলুক শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে এক সমৃদ্ধ প্রাচীন নগরী। মৌর্য যুগ থেকে উত্তর গুপ্ত যুগ পর্যন্ত এই সভ্যতা এশিয়ার অন্যতম প্রধান বাণিজ্য ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে টিকেছিল। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনে এই শহর ঐতিহাসিক ভূমিকা নেয় এবং এই শহরের কথা উল্লেখ পাওয়া যায় মহাভারতেও। প্রায় 2 ঘন্টা দেরি করে অবশেষে মাতঙ্গিনী হাজরা স্টেশনে আমরা নেমে পড়ি এবং স্টেশনে নেমেই প্রথমে আমরা একটি টোটো ধরে চলে যাই বর্গভীমা মন্দিরের উদ্দেশ্যে। এই বর্গভীমা মন্দির অবধি ভাড়া পড়বে 15 টাকা। তোমরা চাইলে তমলুক স্টেশন থেকেও যেতে পারো, সেক্ষেত্রেও কিন্তু ভাড়া 15 টাকাই পড়বে। এই বর্গভীমা মন্দির 51 সতীপীঠের প্রথম পীঠ এবং পুরাণ মতে এখানে দেবী সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল। সনাতন ধর্মে মনে করা হয় যে দেবী ভক্তদের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4টি বর্গ দান করেন, তাই তার নাম বর্গভীমা। আনুমানিক 1150 থেকে 1200 বছর আগে ময়ূর রাজবংশের কোনো এক রাজা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরের স্থাপত্য শৈলীতে ওড়িশার কলিঙ্গ শৈলী
বৌদ্ধ স্তূপ এবং বাংলার আটচালা স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ দেখা যায়। মেদিনীপুরের বিপ্লবীরা যেমন ক্ষুদিরাম বসু এবং পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসু এই মন্দিরে এসে পুজো দিয়েছিলেন। এই সতীপীঠের শিব মন্দির আছে। মন্দিরের নিচে সিঁড়ির কাছে বাবা ভূতনাথের মন্দির এবং এই মন্দিরের পাশেই আছে পঞ্চমুখী বজরংবলীর মন্দিরও। মন্দিরের উল্টো দিকে এক মূর্তি দেখতে পাবে। এই মূর্তি হচ্ছে ডক্টর প্রমোদনাথ অধিকারী বা ভূত ডাক্তার নামে পরিচিত তমলুকের অ্যালোপ্যাথিক চিকিৎসার প্রবর্তক। এখান থেকে আমরা কিছু দূর হেঁটে যাব স্টিমার ঘাটের উদ্দেশ্যে এবং সেখানে আমাদের চোখে পড়ে এই হিউয়েন-সাংয়ের মূর্তি। প্রাচীন বন্দর নগরী ও বৌদ্ধ সংস্কৃতির কেন্দ্র তাম্রলিপ্তের ইতিহাসের অনন্য অধ্যায়কে স্মরণীয় করে রাখতে পশ্চিমবঙ্গ সরকার এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে তমলুক শহরের পূর্ব দিকে রূপনারায়ণ নদের তীরবর্তী প্রাচীন স্টিমার ঘাটে এই হিউয়েন-সাংয়ের পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। এখান থেকে আমরা চলে আসি চক্রেশ্বর শিব মন্দিরে। লোকবিশ্বাস, পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় মাতা কুন্তী দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডবকে নিয়ে তাম্রলিপ্ত নগরীতে এসে এই স্থানে শিবের আরাধনা করেছিলেন এবং কৌরব জননী গান্ধারী ও তার পুত্রদের নিয়ে পশুপত অস্ত্রের কামনায় এখানে এসেছিলেন, কিন্তু মহাদেবের মায়া বা ছলনার কারণে তিনি পূজা সম্পূর্ণ করতে পারেননি বলে রুষ্ট হয়ে গান্ধারী এই শিবলিঙ্গের নাম দেন চক্রেশ্বর। এখান থেকে আমরা চলে গেলাম সংগ্রহশালায়। তাম্রলিপ্তের পুরাতাত্ত্বিক সংগ্রহশালা পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক সংগ্রহশালা। মিউজিয়ামটি দুটি মাত্র প্রদর্শনী কক্ষ হলেও মৌর্য, শুঙ্গ, কুষাণ, গুপ্ত, পাল রাজবংশের আমলের প্রচুর বিরল প্রত্নতাত্ত্বিক উপাদান সংরক্ষিত আছে এইখানে। প্রধান প্রধান নিদর্শনের মধ্যে আছে শুঙ্গ ও কুষাণ যুগের অসাধারণ পোড়ামাটির মূর্তি ও ফলক। এখানে প্রাচীন যক্ষী মূর্তি, নারীদের নানা অলঙ্কারের চমৎকার পোড়ামাটির কাজ দেখা যায়। এখানে খ্রিস্টপূর্ব যুগের রূপোর আহত মুদ্রা, ঢালাই করা তামার মুদ্রা, প্রাচীন গ্রিক লিপি সম্বলিত তাম্রলিপিও এখানে সংরক্ষিত। মেদিনীপুরে বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত নব্যপ্রস্তর যুগের পাথুরে হাতিয়ার এবং পৌরাণিক কাহিনী নির্ভর বাংলার ঐতিহ্যবাহী রঙিন পটচিত্র এই মিউজিয়ামের অন্যতম সম্পদ। মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা চলে গেলাম মহাপ্রভু মন্দিরের দিকে। মন্দিরের সিংহদুয়ার পেরিয়ে ভিতরে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়ে বাঁধানো বেদির ওপর নির্মিত চমৎকার 9 চূড়া বিশিষ্ট 8 কোণা রাসমঞ্চ। বৈষ্ণব ধর্মের অন্যতম প্রচারক শ্রী মহাপ্রভু স্মৃতি বিজড়িত এই মন্দিরটি প্রায় 300 বছরেরও বেশি প্রাচীন। চৈতন্য ভাগবত অনুসারে 1510 সালে কাটোয়াতে সন্ন্যাস নেওয়ার পর শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করেন এবং যাত্রাপথে তিনি এই তাম্রলিপ্তে অর্থাৎ তমলুক নগরীতে আসেন। এখানে অবস্থান করে রাতভর হরিনাম সংকীর্তন করেন।
লোকশ্রুতি অনুযায়ী শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম সহচর তথা বিখ্যাত পদকর্তা বাসুদেব ঘোষ ঠাকুর মহাপ্রভুর অন্তর্ধানের পর গভীরভাবে শোকে নিমজ্জিত হন। তিনি পরিভ্রমণ করতে করতে তমলুকে আসেন এবং এখানেই মহাপ্রভুর স্মৃতির উদ্দেশ্যে একটি মন্দির ও একটি অনিন্দ্য সুন্দর কাঠের বিগ্রহ নির্মাণ করেন। তমলুক পৌরসভার কাছেই আছে তমলুক সংশোধনাগার, যেটা আছে মহাপ্রভু মন্দিরের একদম বিপরীতে, যেটা কিন্তু খুবই ঐতিহাসিক আর খুব সুন্দর বড় একটা জায়গা। তার জন্য তোমাদের সাথে এটাও শেয়ার করলাম। এরপর একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্পটে চলে এলাম বানপুকুর পাড় এলাকায় অবস্থিত শহীদ মাতঙ্গিনী হাজরা স্মৃতিস্তম্ভ ও স্মারক। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় এই নির্দিষ্ট স্থানেই ব্রিটিশ পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন 73 বছরের বীরকন্যা মাতঙ্গিনী হাজরা এবং তার এই বিরচিত আত্মত্যাগের স্মৃতিকে অমর করে রাখতেই সেই স্থানে একটি পূর্ণবয়া ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়। সামান্য হেঁটেই চলে এলাম বিষ্ণুহরি মন্দিরে। মহাভারতের কাহিনী অনুসারে কুরুক্ষেত্র যুদ্ধের পর হস্তিনাপুরের রাজা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের পরামর্শে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন। যজ্ঞের ঘোড়া যখন বিভিন্ন রাজ্য ঘুরে তাম্রলিপ্ত নগরীতে এসে পৌঁছায়, তখন তাম্রলিপ্তের যুবরাজ তাম্রধ্বজ সেই ঘোড়াটিকে আটকে দেন। যজ্ঞের ঘোড়া আটকানোর অপরাধে পাণ্ডবের বীর অর্জুনের সঙ্গে যুবরাজ তাম্রধ্বজের রক্তক্ষয়ী যুদ্ধ হয় এবং প্রথম দিনের যুদ্ধে অর্জুন তাদের কাছে পরাজিত হয়। পরবর্তীতে অর্জুনের অহংকার চূর্ণ করে শ্রীকৃষ্ণ নিজে এবং অর্জুন ছদ্মবেশে রাজা ময়ূরধ্বজের রাজসভায় আসেন এবং তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাকে দেখা দেন। এই পুণ্যভূমিতে জিষ্ণু ও হরি এক ভক্তকে দর্শন দিয়েছিলেন বলে এবং অশ্বমেধের ঘোড়াও মুক্ত করেছিলেন বলে এই স্থানে স্থাপিত বিগ্রহের মন্দিরের নাম হয় জিষ্ণু হরি মন্দির। এই মন্দিরের একদম পাশেই আছে জগন্নাথ মন্দির। ইতিহাসবিদদের মতে মেদিনীপুর এবং প্রাচীন তাম্রলিপ্ত অঞ্চলের একটি বিরাট অংশ একসময় ওড়িশার বিখ্যাত গঙ্গ রাজবংশের অধীনে ছিল। এই বংশের রাজাদের আমলেই পুরীর জগন্নাথ সংস্কৃতির প্রসারের উদ্দেশ্যে এই মন্দিরটি নির্মাণ করা হয়। মন্দিরটি একটি উঁচু বেদির ওপর নির্মিত। এর সামনে তোরণ ও দেয়ালের নকশায় ওড়িশার কলিঙ্গ স্থাপত্যের প্রভাব দেখা যায়। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আমরা চলেছি রাম সীতা লক্ষ্মণ জিউ মন্দিরে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী মন্দিরটি প্রায় 300 বছরের পুরনো এবং প্রাচীন তাম্রলিপ্ত রাজপরিবারের রাজাদের পৃষ্ঠপোষকতায় এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। রাজবাড়ির কুলদেবতা এবং প্রধান উপাস্য বিগ্রহগুলির পাশাপাশি এই মন্দিরের নিত্য সেবা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজপরিবার বহন করত। মন্দিরের গর্ভগৃহে শ্রীরামচন্দ্র, মাতা সীতা, বীর লক্ষ্মণের অতি সুন্দর বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে। সনাতনী বৈষ্ণবী আচার মেনে নিত্য পূজিত হয়। এই মন্দিরের উল্টো দিকে আছে নিত্য ধোপানির মন্দির। এটি একটি মনসা মন্দির। প্রাচীন তাম্রলিপ্ত ছিল সমুদ্র ও রূপনারায়ণ নদের সংযোগস্থলে অবস্থিত বিশাল নদীবন্দর। লোক বিশ্বাস অনুযায়ী বেহুলার ভেলা এই রূপনারায়ণের বুক বেয়ে অগ্রসর হয়েছিল। এই কারণে তমলুকের নদী তীরবর্তী ঘাটের কাছে দেবী মনসা এবং নিতাই ধোপানির স্মরণে এই ঐতিহাসিক ক্ষেত্র গড়ে ওঠে। এরপর চলে গিয়েছিলাম নবনির্মিত মন্দিরে এবং এই মন্দিরটি খুব সুন্দর, শান্ত, স্নিগ্ধ, গাছপালায় ঘেরা মনোরম পরিবেশের মধ্যে অবস্থিত। মন্দিরের গর্ভগৃহে পূজ্য গুরুদেব শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের মার্বেল পাথরের মূর্তি রয়েছে।
যা নিত্য পূজিত হয়। এছাড়াও এখানে রাধাকৃষ্ণ ও শিবের আরাধনাও করা হয়। মন্দিরের একদম পাশেই আছে কাত্যায়নী দেবী উদ্যান এবং এখানে কিন্তু ভিতরে মাছের এবং পাখিদের দেখতে পাবে এবং সবসময় পাখিদের আওয়াজও পাবে, যেটা কিন্তু খুব সুন্দর লাগবে। তোমরা চাইলে দেখে আসতে পারো, বিকেল বেলায় এই জায়গাটা খোলা থাকে। এখান থেকে আমরা চলে গেলাম তমলুকের বিখ্যাত রাজবাড়ির উদ্দেশ্যে। একদম পাশেই প্রত্যেকটা স্পট, তাই কোনোটাই কিন্তু খুব বেশি হাঁটাও লাগবে না। বর্তমানে রাজবাড়ির যে কাঠামোটি দৃশ্যমান সেটি মূলত 400 বছরেরও পুরনো। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে প্রাচীন তাম্রলিপ্তের বিখ্যাত ময়ূর বা ভঞ্জ রাজবংশ দ্বারা এই রাজপরিবারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। পাণ্ডবদের রাজসূয় যজ্ঞের সময় দ্রৌপদী স্বয়ংবর সভায় এই তাম্রলিপ্তের তৎকালীন রাজা উপস্থিত ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনের কাছে তাম্রলিপ্তের রাজাদের বীরত্ব ও ভক্তির প্রশংসা করেছিলেন। 1938 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন জাতীয় কংগ্রেসের সভাপতি হন তখন তমলুকে তার একটি জনসভা করার কথা ছিল। ব্রিটিশরা সেই সভায় বাধা দিলে তৎকালীন রাজা সুরেন্দ্রনারায়ণ রায় ব্রিটিশদের রক্তচক্ষু উপেক্ষা করে নিজের রাজবাড়ির আমবাগান কেটে নেতাজির সভার জায়গা করে দেন এবং তাকে রাজকীয় অভ্যর্থনা জানান। 1930 সালের লবণ সত্যাগ্রহের সময় এবং 1942 সালে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠনের সময় এই রাজবাড়ি বিপ্লবীদের প্রধান গোপন আস্তানা বা আশ্রয়স্থল হিসেবে কাজ করেছিল। এখানে বিপ্লবীদের শপথ গ্রহণ অনুষ্ঠানও অনুষ্ঠিত হতো। এই মন্দিরের একদম পিছনেই আছে রাধা গোবিন্দ মন্দির। রাজবাড়ির মূল ভবনটি প্রায় ভগ্নপ্রায় ধ্বংসস্তূপে পরিণত হলেও এই মন্দির কিন্তু আজও সুসংরক্ষিত। প্রাচীন তাম্রলিপ্তের ময়ূর রাজবংশের রাজারা অত্যন্ত কৃষ্ণ ভক্ত ছিলেন। রাজবাড়ির অভ্যন্তরে বসবাসকারী রাজপরিবারের সদস্যদের নিত্য পুজোর জন্য এই রাধা গোবিন্দ জিউর মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এখান থেকে আমরা চলে যাই একটি টোটো ধরে রামকৃষ্ণ মিশনে। তোমরা চাইলে হেঁটেও যেতে পারো এবং রামকৃষ্ণ মিশনে খুব সুন্দর একটা শান্ত পরিবেশের মধ্যে এই মন্দিরে তোমরা দেখতে পাবে। সেখান থেকে আমরা তমলুক স্টেশনের উদ্দেশ্যে যাই এবং সেই স্টেশনের একদম কাছেই ছিল একটি রাধাকৃষ্ণ মন্দির, যেটা দেখতে খুবই সুন্দর ভিতর থেকে, কিন্তু ছবি বা ভিডিও একদমই অ্যালাউড ছিল না, তাই জন্য তোমাদের দেখাতে পারিনি। তোমরা আসলে অবশ্যই মন্দিরটা দেখতে। আমি বলেছিলাম যখন যদি আমি কমপ্লিট করে আসতে পারি, কমপ্লিটে বেশি হয়ে গেছে, তাহলে আমার ইলেকট্রিফাইং আউটটা দেখতে হবে। তো আশা করি আমি জানি তোমরা খুব মিস করেছো। হ্যাঁ করেছো, আমি জানি করেছো। যদি এতক্ষণ ভিডিওটা দেখে যাও না, আমি মিস করেছো, আমি গ্যারান্টেড। মানে যদি তুমি না বলো তো আমার মিথ্যা কথা বলছো, তুমি জানো না, মিস করেছো। তো চলো, ভিডিওটা ছিল আজকে আমাদের এতটাই। ইতিহাস সমস্ত কিছু বললাম, যা যা দেখি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, সব কিছু শেয়ার করলাম। যদি কিছু মিস করে থাকি কমেন্টে অবশ্যই জানিও, কারণ আমার এরপরে মহিষাদল আসার প্ল্যান আছে। তো তার সঙ্গে আমি চেষ্টা করবো এটা কভার করা। যদি কিছু মিস করে থাকি আমি লোকাল লোকের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, বাট তারা সেরকম কিছু বলেনি যে মিস করেছে বলে, বা ইনফ্যাক্ট তারা এখানে কিছু, হ্যাঁ তাদের ধারণা যেখানে কিছু একটা কিছু নেই। তো যাই হোক, তারপর আমি চেষ্টা করেছি নিয়মিত কভার করার। তো ভিডিওটা আজকের মতো এতটাই থাকলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ঘোরার জায়গা নিয়ে খুব তাড়াতাড়ি, বা কোনো ফেস্টিভ্যাল নিয়ে। আবার ফেস্টিভ্যাল নিয়ে তো ঘোরার জায়গাগুলি আসতে থাকে পর। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যে তোমার কাছে নোটিফিকেশন সবাই চলে আসে। এই যে ইনি কবে আপডেট মানে এডিট করেন, তারপর ডিপেন্ড করছে ভিডিওটা তোমার কাছে কবে যাবে। আজকের ডেটটা আমি বলে দিচ্ছি যাতে সাক্ষী থাকা যায়, ঠিক আছে? আজকের ডেট হচ্ছে 20 মে। এবার দেখা যায় ভিডিওটা কবে যায়। তো চলো, আজকের মতো এতটাই, ভিডিওটা এন্ড করছি। তো আজকের মতন ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই বি হাইড্রেটেড, কারণ প্রচণ্ড গরম পড়েছে, আমি ঘেমে চান করে গেছি। তো আমার মতন পাগল হয়ে না, রাস্তার মধ্যে ঘুরে বেড়ানো রোদের মধ্যে, ঘুরে বেড়ালে অবশ্যই জল ফল খেও। তো চলো, আজকের মধ্যে টাটা, বিদায়, ভালো থাকো, সুস্থ থাকো এবং স্টে টিউনড। যাওয়ার সময় ট্রেন 2 ঘন্টা লেট করে আর ফেরার সময় আরও ভোগান্তি। সামান্য বৃষ্টির জন্যই বিরশিবপুরে এবং নলপুরে তার ছিঁড়ে যায় ট্রেনের লাইনের, যার জন্য কিন্তু ট্রেন অনেক পরে আসে। ট্রেন আটকে যাওয়ার পর আমাদের কিন্তু অবশেষে বাস নিতে হয় এবং আমরা কলকাতাগামী বাসে চড়ে যাই বাগনান থেকে। তো তোমরা যদি তমলুক ভ্রমণে আসো, অবশ্যই আমি বলবো যে ট্রেন অ্যাভয়েড করার চেষ্টা করো যতদূর সম্ভব। যদি সম্ভব হয় তাহলে বাসেই যাওয়ার চেষ্টা করো, কারণ কি সাউথ ইস্টার্ন লাইনে কিন্তু ট্রেনের কোনো ঠিক নেই এবং
হাতে সময় থাকলে অবশ্যই ট্রেনে যাতায়াত করতে পারো, তবে যেখানে তাড়া থাকে সেখানে না যাওয়াই ভালো।